সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। রাজধানীর যাত্রাবাড়িতে গড়ে উঠেছে ডায়মন্ড জিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। ডায়মন্ড জিমের কর্ণধার নুরুল ইসলাম খান নাইম, মিজানুর রহমান সহ বডি বিল্ডিং অঙ্গনের কর্মকর্তারা। ডায়মন্ড জিমে এসে দেখলাম যে জিমটা স্বল্প পয়সায়, যেটা আমি শুনলাম যে স্বল্প পয়সার মধ্যে খুব সুন্দর একটা জিম হয়েছে এবং যাত্রাবাড়ির মতো একটা জায়গায় একটা জিম হওয়াতে আমার মনে হয় যে এই এলাকাবাসী এবং এখানকার যে তরুণ সমাজ আছে তারা উপকৃত হবে। যাত্রাবাড়ি এলাকায় এরকম একটা জিম দিতে পারে আমরা আসলে খুবই আনন্দিত। এখানে মহিলা পুরুষ সবার জন্যই সুব্যবস্থা আছে। তারপরে এখানে আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যায়াম করার খুবই জরুরি। আমরা যাত্রাবাড়ি এলাকায় ডায়মন্ড জিম নামে একটি জিম উদ্বোধন করেছি এবং শুরু করেছি এই এলাকার মানুষের স্বাস্থ্যগত দিক চিন্তা করে, যাতে সকল মানুষ কম বাজেটে জিম করতে পারে। এই জন্য আমরা সেই ব্যাপারে খুব আন্তরিকভাবে এখানে একটা জিম উদ্বোধন করেছি। আসলে সুস্থ সবল এবং ফিটনেস ধরে রাখার জন্য জিম অপরিহার্য। আসলে জিম শুধু বডি বিল্ডিং খেলার জন্যই না, জিমটা হলো যত খেলা আছে, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, অন্যান্য যে খেলা আছে, খেলাগুলা প্লেয়ার তৈরিতেও এই জিম অগ্রণী ভূমিকা পালন করে, কারণ ফিটনেস হলো খেলাধুলার মেইন পয়েন্ট। তো আমরা দেখলাম যে যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কোনো জিম নেই, এই এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা এখানে তাদের কথা বিবেচনা করেই কম বাজেটের মধ্যে আমরা একটি সুপরিসর একটা জিম দিয়েছি। ফিটনেসের ব্যাপারটি তরুণ তরুণীদের জন্য বেশ ভালো সাড়া পেয়েছে। সেজন্য নিয়মিতই ব্যায়ামারমুখী হচ্ছেন, অর্থাৎ জিমে ছুটছেন তারা, আর তাদের চাহিদা মেটাতে গড়ে উঠছে নতুন নতুন জিম। সাবেক ফুটবল অধিনায়ক ও বর্তমানে রাজনীতিবিদ আমিনুল হক বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। এটিএন স্পোর্টস হাইলাইটসের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন তার অনুভূতির কথা। চলুন দর্শক, তার সেই কথা জেনে আসি। কোনো বিদেশি কোনো দলের সাথে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলেছি দেশের বাইরে গিয়ে বা বাংলাদেশে বসে, যখন আমাদের লাইন আপে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গাওয়া হতো, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার যে অন্যরকম একটি যে অনুভূতি, এই অনুভূতি আসলে ওই লাইন আপে দাঁড়িয়ে যারা ওই গানটি গেয়েছে আমাদের যে জাতীয় সঙ্গীত, তারাই ওইটা বুঝতে পারবে, বা যারা দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশিরা যারা খেলা দেখেছে তারা ওই ফিলটা করতে পারবে যে আমরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসি এবং সবার আগে আমাদের বাংলাদেশ, সেটাকে আমরা ফিল করেছি। তো কালের বিবর্তনে পর্যায়ক্রমে প্রত্যেকটি খেলোয়াড়ই লাইফেই কিছু ডিসিপ্লিন, কিছু ইনডিসিপ্লিন, কিছু বিষয় থাকে। বাট আমার কাছে মনে হয় যে আপনি যদি আপনার খেলা হোক বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক, যদি আপনি সর্বোচ্চ জায়গায় অ্যাচিভ করতে চান, কারণ ভালোর তো শেষ নেই, তো সন্তুষ্টিরও শেষ নেই, সো দ্যাট আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক সাধনা করতে হবে এবং সবার আগে আপনাকে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি যখন খেলাধুলা খেলেছি তখন খেলাটাকে আমি এনজয় করেছি। ঠিক একইভাবে রাজনীতিতে এসে এই স্বৈরাচারের মামলা হামলা জুলুমের শিকার হয়েও, এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, বাট আমি কিন্তু রাজনীতিটাকে এনজয় করেছি। ঠিক একইভাবে আমি চিন্তা করি যারা বর্তমানে খেলছে বাংলাদেশ টিম এবং দীর্ঘদিন পরে বাংলাদেশের ফুটবল নিয়ে একটি উত্তেজনা, উন্মাদনা তৈরি হয়েছে, সেটিকে আমাদের কাজে লাগাতে। আমাদের হামজা চৌধুরী বা আমাদের সামিদ সোম বা জামাল ভুঁইয়ার মতো অন্যান্য যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় যারা বাংলাদেশে এখন খেলছে, এটা হয়তো আমরা সাময়িকভাবে আমাদের বাংলাদেশের ফুটবলকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। বাট আমাদের যে মূল যে টার্গেট বাংলাদেশের বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যে আমাদের তৃণমূলের থেকে খেলোয়াড়দের তৈরির যে পাইপলাইন, যেটা আমরা জেলা পর্যায়ে লিগ হওয়া দরকার, উপজেলা পর্যায়ে ইভেন স্কুল ফুটবলটাও জোরালোভাবে হওয়া উচিত। স্কুল ফুটবল যেটা আমরা একসময় দেখেছি যে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আমরাও খেলেছি ছোটোবেলায়, নির্মাণ স্কুল ক্রিকেটও আমরা দেখেছি, বাট এই খেলাগুলো কিন্তু আসলে এখন বন্ধ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে সর্বোপরি আমরা বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে যদি চিন্তা করি, গত 17 বছর স্বৈরাচার সরকার পরিপূর্ণভাবে দলীয়করণ করেছে, বাট আমরা 5 তারিখের পরে স্বপ্ন দেখছি যাতে ভবিষ্যতে যাতে কোনো স্পোর্টসে দলীয়করণ করা না হয়, এবং এইটার জন্য আমাদের যারা এইটার সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে সবার কাছে আহ্বান করব যে আসেন
আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ি, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে একটি ভালো পরিবেশ, একটি মাদকমুক্ত পরিবেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। দর্শক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। এশিয়া কাপ হকিতে একতরফা দাপট দেখালো ভারত। শিরোপা নির্ধারণী ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা নিজেদের করে নিল ম্যান ইন ব্লুজরা। শিরোপার পাশাপাশি ভারত নিশ্চিত করেছে আগামী হকি বিশ্বকাপের টিকিটও। এফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম 2 খেলায় হেরে মূল পর্বের স্বপ্ন আগেই ভেঙেছিল বাংলাদেশে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে 4-1 গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ভিস্তা 13তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পুরুষ বিভাগে রানার্স আপ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মহিলা বিভাগে বাংলাদেশ জাতীয় দল রানার্স আপ হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না আর্জেন্টিনার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে প্রায় ছন্নছাড়া ফুটবলে ইকুয়েডরের কাছে হেরে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে ইকুয়েডর। দর্শক, এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে জানিয়ে রাখি, অনুষ্ঠান নিয়ে যদি থাকে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন আপনার প্রশ্ন কিংবা মতামত। এই ছিল আমাদের পুরো আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।